নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে বাংলা যুবসাথী প্রকল্পে প্রায় ৮০ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে বাংলা যুবসাথী প্রকল্পে প্রায় ৮০ লক্ষ আবেদন কিন্তু জমা পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। এরপর আরো কয়েকটি প্রশ্ন উঠে আসছে। অনেকেই কিন্তু অনলাইন এবং অফলাইন দুটিতেই আবেদন করে ফেলেছেন। তাহলে অনলাইন আবেদনটা অ্যাকসেপ্ট হবে না অফলাইন আবেদন যেটা করেছেন সেটা অ্যাকসেপ্ট হবে? অনেকেই কিন্তু এই যে ফর্ম ফিল আপ যখন করছিল, সেই ফর্ম ফিল আপ করার সময় অনেকে কিন্তু অ্যাডমিট কার্ড বা কোনো রকম ডকুমেন্টস দিতে কিন্তু মেশিন করে ফেলেছেন। তাদের আবেদনগুলো কি হবে, অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? অনেকেই কিন্তু ফর্ম জমা করার সময় যে ফটো, সে ফটোর উপর সিগনেচার করতে বলছিল, সে সিগনেচারটাও করতে মিস হয়ে গেছে বা সিগনেচারটা করা হয়নি। সেই ক্ষেত্রে তাদের যে আবেদন, সেই আবেদনটা কি হবে? নতুন করে কি আবেদন করতে হবে? নতুন করে পোর্টাল খুলবে? এই মুহূর্তে কিন্তু অনলাইন আবেদন করার আর কোনো প্রসেস নেই। যারা এই ছোটখাটো ভুলগুলো করেছে, তাদের অ্যাপ্লিকেশনটা কি হবে, রিজেক্ট হবে না অ্যাপ্রুভ হবে? ইতিমধ্যে কিন্তু ৮০ লক্ষ আবেদন কিন্তু পড়েছে। তাহলে এই ৮০ লক্ষ ছেলে মেয়েকে এই যে যুবসাথীর মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা দেবে, সেই ১৫০০ টাকা পাবে? সবচেয়ে বড় প্রশ্ন, কতজনকে দেবে এবং কবে দেবে? আবার অনেকেই বলছেন নাকি এই যে যুবসাথী প্রকল্পের যে টাকাটি, যেটি আপনার এপ্রিলের ১ তারিখ থেকে ঢুকতো, সেটা কিন্তু এপ্রিলের ১ তারিখে টাকাটা ক্রেডিট হবে না। একদম ডাইরেক্ট আপনার ভোটের পরে আগস্টে কিন্তু এই যে টাকা, সে টাকাটা কিন্তু ক্রেডিট হবে একটা না, মানে এপ্রিল থেকে আগস্ট অব্দি যে টাকাটা হবে, সে টাকাটা একসাথে আপনার নিজে আগস্টে দেবে। তাহলে সত্যি কোনটা? চলুন এই ভিডিও সমস্ত কিছু আলোচনা করবো। যদি আপনি বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ, এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এবং হ্যাঁ, ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের বন্ধু এবং বান্ধবীর সাথে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে সবথেকে প্রথম যে প্রশ্ন হচ্ছে যে, আমি অনলাইন এবং অফলাইন দুটিতেই আবেদন করেছি, তাহলে আমার কোন অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে এবং কোনটা অ্যাপ্রুভাল হবে? আপনি যেহেতু অনলাইন আবেদন করেছেন এবং অফলাইন দুয়ারে সরকারে গিয়েও কিন্তু আবেদন করেছেন, সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আপনার অনলাইন যেটা আপনি আবেদন করেছেন, সেটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ আপনি যেটা অনলাইন আবেদন করেছেন সেটা কিন্তু একটা ডাটাতে স্টোর হয়ে গেছে। আর অফলাইন যেটা আপনি আবেদন করেছেন সেটা এখনো অবধি আপনার ডাটাটা এন্ট্রি হয়নি। যখন আপনি ডাটাটা এন্ট্রি যারা অফিসাররা করবে, তখনই কিন্তু আপনার ডুপ্লিকেট ফাউন্ড দেখাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু ডুপ্লিকেট ফাউন্ড দেখানোর কারণে সেটা কিন্তু ডাটাটা এন্ট্রি করতে পারবে না। এবার হচ্ছে যারা ছোটখাটো ভুলগুলো করেছেন, যেমন আপনার ফটোতে কোনো রকম সিগনেচার করেননি, বা কোনো রকম ডকুমেন্টসে মিসম্যাচ করেছেন, বা অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখেছেন, তাদের কি হবে? তারা কি টাকাটা পাবে? দেখুন, যদি আপনি ফটোর উপরে সিগনেচার না করেছেন, তারপর জমা দিয়েছেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে এবং আপনি কিন্তু টাকা পাবেন। যদি আপনি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল লিখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। যেহেতু আপনি অ্যাকাউন্ট নাম্বারটাই ভুল লিখেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা, সে টাকাটা ক্রেডিট হওয়াটা একটু সমস্যা হতে পারে। সেদিক থেকে আপনার কিন্তু সমস্যা হতে পারে। অনেকে দেখছি আইএফএসসি কোডটাও কিন্তু ভুল লিখেছেন। যদি আপনি আইএফএসসি কোডটা ভুল লেখেন এবং যে এন্ট্রি করবে সে যদি আপনার পাসবুকটা দেখে এন্ট্রিটা না করে, আপনার যদি ফর্ম ফিল আপ যেটা করেছেন সেটা দেখে এন্ট্রি করে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। যারা এন্ট্রি করবে, ডাটা এন্ট্রি অপারেটর, সে যদি পাসবুকটা দেখে আপনার আইএফএসসি কোডটা ক্রস চেক করে, সেক্ষেত্রে সমস্যা হবে না। আর যদি আপনার ব্যাংকের পাসবই আইএফএসসি কোডটা না দেখে ফর্মে যেটা আছে সেটা দেখে যদি এন্ট্রি করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই সমস্যাটা হবে। এবার হচ্ছে, অনেকেই কিন্তু ডকুমেন্টস সঠিকভাবে দেননি। অনেকে কিন্তু এইচএস পাসের ডকুমেন্টস দিয়ে দিয়েছেন, মাধ্যমিকের ডকুমেন্টসটা দেন। তাদের কি হবে? প্রথম কথা, এইচ প্রুফের জন্য আপনাকে বলা হয়েছিল মাধ্যমিকের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা দেওয়ার জন্য। এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বলতে আপনার মাধ্যমিকের মার্কশিট কিংবা বোর্ড সার্টিফিকেট দিতে বলা হয়েছিল। যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিটটা বয়স প্রুফের জন্য দিয়েছেন, এবং যদি মাধ্যমিকের মার্কশিট বা বোর্ড সার্টিফিকেটের পরিবর্তে আপনি যদি এইচএসসি সার্টিফিকেট দিয়েছেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। আর যদি আপনি প্রথমেই মাধ্যমিক অ্যাডমিটটা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বয়সের প্রমাণপত্রও পাবে না। কারণ এইচএস এর সার্টিফিকেট বা এইচএস এর মার্কশিটে কিন্তু আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু নেই। এবার আধার কার্ডে আছে, আধার কার্ডটা কিন্তু আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ওনারা হচ্ছে না। যেহেতু ফর্মটা পুরোটাই কিন্তু আপনাকে বলা হয়েছিল অফলাইনে যে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী হতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। দেখুন, সমস্যা হবেই তার কোনো মানে নয়, খুব সমস্যা নাও হতে পারে। প্রয়োজন পড়লে তারা কিন্তু আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে, এবং পরবর্তীকালে আপনার কাছে কিন্তু ডকুমেন্টস চাইতে পারে বা ডকুমেন্টসটা কিন্তু কালেক্ট করতে পারে। এখন পুরোপুরি প্রসেসটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের হাতে। ডাটা এন্ট্রি অপারেটরটা কিভাবে ফর্মটাকে ফিল আপ করছে, কিভাবে তারা যাচাইকরণ করবে এবং কিভাবে এন্ট্রি করবে, তার উপর ডিপেন্ড করছে। এবার সব থেকে বড় কোশ্চেন হচ্ছে যে, প্রায় ৮০ লক্ষ এই মুহূর্তে আবেদন করেছে, ৮০ লক্ষ ছেলে মেয়েকে টাকাটা পাবে? এই মুহূর্তে যেটা আমরা রাজ্য সরকারের বাকি প্রকল্পগুলোতে দেখেছি, হ্যাঁ, সে সমস্ত প্রকল্পের দিক থেকে আমরা দেখি, তাহলে হ্যাঁ, ৮০ লক্ষ ছেলে মেয়ে যদি আবেদন করেছে, তাহলে ৮০ লক্ষ ছেলে মেয়ে কিন্তু প্রতি মাসে কিন্তু ১৫০০ টাকা কিন্তু পাবে। তো এছাড়াও আদার্স যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট করুন।
কমেন্ট করুন, আপনারা জানান আপনাদের সমস্যার কথা, আমরা কিন্তু সেই ব্যাপারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হয়তো কমেন্টে রিপ্লাই দেবো, না হলে আপনার জন্য আলাদা করে ভিডিও তৈরি করবো এবং সেই আপনাদের সমস্যার কথা কিন্তু আমরা তুলে ধরবো। তো অবশ্যই আপনাদের যদি কোনো রকম সমস্যা, কোনো রকম অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্টে কিন্তু আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।